আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে ভাই আমি তোমাদের হাইড্রোলিক্সের 4 নম্বর অধ্যায় অর্থাৎ প্লবতা যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে তোমাদের আর্কিমিডিসের সূত্র এবং এই প্লবমান যে বলটা আছে এই বলের ক্যালকুলেশন এবং এই সম্পর্কিত আমাদের কিছু প্রমাণ এবং গাণিতিক সমস্যা আছে সেইগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, ঠিক আছে। এছাড়া আমাদের প্লবতার কেন্দ্র, তারপর তোমার হচ্ছে মেটাসেন্টার, মেটাসেন্ট্রিক হাইট, এই জিনিসগুলো সম্পর্কেও আলোচনা করব। যদিও তোমরা প্লবতা সম্পর্কে আগে থেকেও পরিচিত থাকলেও তোমরা মেটাসেন্টার বা মেটাসেন্ট্রিক হাইট এই জিনিসটা সম্পর্কে পরিচিত নও। তো এই জিনিসগুলো আমি খুব সহজভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করব এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করব, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমার ক্লাসগুলো নিতে ভালো লাগবে, কারণ তখন আমাদের মনে হবে যে তোমরা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কেমন লাগতেছে আর কোন সাবজেক্টের উপর আমি এর পরবর্তীতে ক্লাস দেবো, থিওরি অফ স্ট্রাকচার নাকি সার্ভিং থ্রি, এগুলো একটু আমার সঙ্গে কমেন্টে ডিসকাস করবা, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের অধ্যায়টা যেহেতু প্লবতা নিয়ে, তো প্লবতা জিনিসটা সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করি। প্লবতা হচ্ছে, ধরো কোনো একটা বস্তুকে যখন আমরা পানির মধ্যে নিমজ্জিত করব, তখন পানি বা তরলের মধ্যে বা বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করব, ঠিক আছে। নিমজ্জিত করার ফলে ওই তরল ওই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাই হচ্ছে আমাদের প্লবতা। তাহলে কি বলবো আমরা, কোনো একটা বস্তুকে কোনো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করার ফলে ওই তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাই হচ্ছে প্লবতা। যেমন ধরো এই বস্তুটাকে আমরা কি করছি, একটা তরলের মধ্যে ডুবাইছি, ঠিক আছে। এর ফলে আমাদের এই বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করবে এবং আমাদের এই প্লবমান বল বা তোমার বাউন্টেন ফোর্স, আমাদের প্লবতাকে বাউন্সি বলা হয়, ঠিক আছে। তো সেই থেকে বাউন্টেন ফোর্স, ঠিক আছে। তো এই প্লবমান বলটা আবার উপরের দিকে ক্রিয়া করে, ঠিক আছে। এই দুইটার ক্রিয়া ফলেই কিন্তু বস্তু মানে ভাসে থাকতে পারে, ঠিক আছে। যদি আমাদের প্লবমান বলের পরিমাণ বেশি হয় তাহলে ঊর্ধ্বমুখী বল বেশি হবে, এবং বস্তুর ওজন যদি তার থেকে একটু মানে কম হয় তাহলে কি হবে, আমাদের বস্তুটা ভেসে থাকবে পুরোপুরি, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা প্লবতা সম্পর্কে আশা করতেছি ক্লিয়ার হয়েছি। এখন আমরা কি করব, আর্কিমিডিসের সূত্র যেটা আছে এই সূত্র সম্পর্কে আলোচনা করব। তো আর্কিমিডিস কি সূত্র দিছে সেটা আগে আমরা পড়ি, তারপরে সেখান থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো বলা হয়েছে যে কোনো একটা কঠিন বস্তুকে যদি স্থির তরল বা বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিক ডুবানো হয় তাহলে বস্তুটি কিছু পরিমাণে কি হবে, ওজন হারাবে। তাহলে দেখো ধরলাম এই বস্তুটাকে আমরা এই তরলের মধ্যে কি করলাম, নিমজ্জিত করলাম, ঠিক আছে। নিমজ্জিত করার ফলে কি হবে, এই বস্তুটা তার প্রকৃত ওজনের থেকে হালকা অনুভব করবে বা তার ওজনটা কমে যাবে, ঠিক আছে। প্রকৃতপক্ষে কমে যাবে না, কি জন্য কমে যাবে সেটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। তাহলে ডুবানোর ফলে কি হবে, কমে যাবে। তুমি যখন পুকুরে গোসল করতে নামছো তখন খেয়াল করে দেখবা যে তোমার পুকুরে নামার পরে তোমাকে নিজের শরীরটা একটু হালকা হালকা ফিল হয়, হ্যাঁ, খেয়াল করে দেখবা। বা সুইমিং পুলে যখন নামবা তখন দেখবা যে হচ্ছে এরকম হালকা ফিল হচ্ছে একটু তোমার ওয়েটের থেকে। তো এটা আমাদের আর্কিমিডিস প্রমাণ করছে যে কোনো একটা বস্তুকে যদি আমরা তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবাই তাহলে ওই বস্তু তার ওজনের কিছু অংশ কি হবে, ওজন সে হারাবে, ঠিক আছে। তাহলে যে পরিমাণ ওজন হারাবে সেটার তো একটা পরিমাণ আমাদের বের করতে হবে, তাই না। সেটা সে কিভাবে ব্যাখ্যা করছে দেখো, সে বলছে যে হচ্ছে ওই হারানো ওজনের পরিমাণ হবে কিরকম, ওই বস্তু ডুবানোর ফলে এই যার থেকে যে পরিমাণে তরল অপসারিত হবে বা বায়বীয় পদার্থ অপসারিত হবে সেই অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান, ঠিক আছে। একে আর্কিমিডিসের সূত্র বলা হয়। তাহলে সূত্রটা আমরা একবার পুরোপুরি পড়ি, যে কোনো কঠিন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থের সম্পূর্ণ বা আংশিক ডুবালে বস্তুটি কিছু অংশ ওজন হারায়, ঠিক আছে। আর ওই হারানো ওজনের পরিমাণ হবে হচ্ছে অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তাহলে এই বস্তুটা এখানে ডুবানোর ফলে এখান থেকে যে পরিমাণে তরলটা অপসারিত হবে সেই তরলের ওজনের সমপরিমাণ ওজন এই বস্তু হারাবে। তাহলে সেই তরলটা কিভাবে আমরা বুঝবো যে কি পরিমাণে অপসারিত হবে, তো এইটা আমরা যদি পরীক্ষামূলকভাবে করি তাহলে কি করব, দেখো একটা পাত্র নিব, যে পাত্রের একদম কানায় কানায় পূর্ণ আমরা ধরো পানি ভর্তি করে নেব, ঠিক আছে। এরপরে এর মধ্যে আমরা কি করব, একটা কঠিন বস্তু দেব, ঠিক আছে। দেওয়ার ফলে এটার ভিতর দেওয়ার ফলে ধরলাম আমাদের এই পরিমাণে কিছু পরিমাণে পানি এখান থেকে কি হবে, কিছু পরিমাণে পানি এখান থেকে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে যে পরিমাণে পানি এখানে পড়ে গেল সেই পানির আমরা দেখবো যে আমরা ওয়েট নিব, ঠিক আছে। পানিটার ওয়েট নিয়ে দেখে যতটুকু ওয়েট হবে সেই ওয়েটের সমপরিমাণ ওজন এই বস্তুর ওয়েটের থেকে কমে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র। তো এখন আমরা তোমাদের বইয়ে যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছে আমরা সেভাবে একটু তোমাকে বুঝাই। দেখো ধরো আমরা এই বস্তুটাকে প্রথমে বাতাসে একবার ওজন করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, বাতাসে একবার ওজন করব। তাহলে
বাতাসে বাতাসে ওজন ধরলাম আমরা হচ্ছে W1 পরিমাণ, ঠিক আছে। এখন এরপরে কি করব, এরপর পানিতে বস্তুটাকে ডুবাই দেব, ঠিক আছে। বাতাসে ওজন করার পর কি করব, বস্তুটাকে পানিতে ডুবাই দেব। তাহলে পানিতে ডুবানোর পর পানিতে থাকা অবস্থায় বস্তুর ওজন আমরা আবার পরিমাপ করব। তাহলে পানিতে বস্তুর ওজন ধরলাম W2, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে পরিমাপ করবো, আমরা কিন্তু স্প্রিং নীতি সম্পর্কে 9 10-এ পড়ছিলাম। আমরা স্প্রিং নীতি দিয়ে এটা করতে পারি। তো স্প্রিং নীতি দিয়ে আমরা কি করবো, একটা বাতাসে একবার ওজন নেব, আরেকবার পানির মধ্যে ডুবানোর পর আরেকবার ওজন নেব, ঠিক আছে। নেওয়ার পরে দেখবো যে বাতাসে যে ওজন ছিল সেটার পরিমাণ আমাদের পানির মধ্যে ডুবানোর ফলে পরিমাপ করার ফলে যে ওজন পাইছি সেটার থেকে বেশি হবে। তাহলে এখানে আমরা তোমার হচ্ছে কি বলতে পারবো যে বস্তু কি পরিমাণে ওজন হারাবে, সে হারানো ওজনের পরিমাণ আমরা কিভাবে লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো হারানো ওজন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো W1 মাইনাস W2। তাহলে এটা যদি বাদ দিয়ে যে পরিমাণ ওজন পাবো সেই পরিমাণ ওজনই এই বস্তুটা তার থেকে হারাবে, ঠিক আছে। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হইতে পারছো, ঠিক আছে। এখন যদি আমাদের বলে যে এই বস্তুটা যে আমরা পানির মধ্যে আমরা ডুবাই দিলাম, ঠিক আছে, ডুবানোর ফলে এই বস্তুটা কি পরিমাণে পানি অপসারিত করবে সেটার পরিমাণ হিসাব করব, ঠিক আছে। তাহলে সেটার পরিমাণ আমরা কিভাবে হিসাব করব, দেখো আমাদের যেহেতু যে পরিমাণ বস্তু ওজন হারাবে সেই পরিমাণে কি হবে, সেই পরিমাণই পানি অপসারিত হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো তো এখানে আমরা আমরা কি একটা জিনিস জানি না যে বস্তুর আমরা ঘনত্ব সমান কি জানি, দেখো তো ঘনত্ব, এটা কিন্তু আমরা 9 10-এ পড়ছিলাম, রো ইজ ইকুয়াল টু m/v, ঠিক আছে। তাহলে এখানে আমরা m এর পরিবর্তে আমরা এখানে বস্তুর ওজন হিসাবে এখানে g নিতে পারি, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি g দিয়ে গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা w হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো w/v, ঠিক আছে। এটা আমরা যেহেতু পানির ক্ষেত্রে হিসাব করতেছি আমরা আপেক্ষিক ওজন দিয়ে এটার হিসাব করব, ঠিক আছে। তাহলে আমরা mv না লিখে w/v লিখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, ঘনত্ব পাবো। তাহলে এখানে দেখো আমরা যদি এখান থেকে আয়তন বের করতে চাই তাহলে কি করব, আয়তনটাকে এই পাশে নিব এবং ঘনত্বটাকে ওই পাশে পার করে দিব। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো আমরা লিখতে পারবো হচ্ছে w/ρ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আসো তাহলে আমরা কি করব, আমরা পানির আয়তন বের করব, ঠিক আছে। তাহলে পানির আয়তন কি হবে, যে পরিমাণে ওজন হারাইছি সেই পরিমাণে ওজনের সমানই কিন্তু পানির ওজন হবে, তাই না। অর্থাৎ বস্তু যে পরিমাণে ওজন হারাইলো সেই পরিমাণে কি হবে, পানি অপসারিত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো পানির ওজন ইজ ইকুয়াল টু এটাই লিখতে পারবো, ঠিক আছে, কোনটা, W1 মাইনাস W2। তাহলে কোন পানির ওজন, এটা অপসারিত পানির ওজন। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি পানির আয়তন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে আমরা w এর পরিবর্তে কি লিখবো, এখন W1 মাইনাস W2 ডিভাইডেড বাই পানির ঘনত্ব, ঠিক আছে। তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা ওই পানির কি পাবো, আমরা কি পাবো, আমরা হচ্ছে আয়তন পাবো, ঠিক আছে। এখন ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম। এখন যদি বলে যে আমাদের হচ্ছে ওই বস্তুর আয়তন কত, তাহলে কি করবো, এখানে জাস্ট খেলে আমাদের এই যে পানির ঘনত্বর পরিবর্তে কি করতে হবে, যদি আমরা ধরলাম এটা ওমেগা w দিলাম তাহলে ওয়াটার বুঝাইলো। আমাদের যদি বলে আমাদের যে হচ্ছে বস্তুর আয়তন কত, বস্তুর আয়তন ইজ ইকুয়াল টু আমরা তখন কি লিখতে পারবো, বস্তুর আয়তন লিখতে পারবো হলো মানে অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো v ইজ ইকুয়াল টু তখন লিখতে পারবো হলো W1 মাইনাস W2 ডিভাইডেড বাই ρ, ঠিক আছে। তাহলে আমরা বস্তুর আপেক্ষিক তোমার হচ্ছে বস্তুর আপেক্ষিক না বস্তুর ঘনত্ব দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তখন আমরা বস্তুর আয়তন পাবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল জিনিস। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখো, পরবর্তীতে আমাদের একটা ম্যাথ আছে এই সম্পর্কিত, সেটা আমরা তখন এটার সাহায্যে করে দেখাবো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আর্কিমিডিসের সূত্র। এখন আর্কিমিডিসের সূত্রের ব্যাখ্যা আছে সেটা আমরা এর পরবর্তী স্লাইডে দেখব। তাহলে এখন আমরা দেখো আর্কিমিডিসের যে সূত্র আছে এই সূত্রটার ব্যাখ্যা করব, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে প্লবমান বল বা যে হারানো ওজন বস্তু সেটা হচ্ছে অপসারিত পানির ওজনের সমপরিমাণ, এটা আমরা কি করব, প্রমাণ করব, ঠিক আছে। তো আসো আমরা আগে
এটার জন্য কিছু এই বাংলা জিনিসটা, বাংলা কথাগুলো আমাদের লিখতে হবে চিত্র সাপেক্ষে। আমরা এই জিনিসটা লিখবো, লিখে তারপরে প্রমাণে চলে যাব। ঠিক আছে, তো এখানে দেখো কি বলা আছে, কোনো একটি পাত্রে অবস্থিত তরলের মধ্যে নিমজ্জিত ABCDEFGH একটি কঠিন বস্তু। ঠিক আছে, একটা কঠিন ঘনবস্তুকে আমরা একটা পাত্রের মধ্যে নিমজ্জিত করছি। ঠিক আছে, যার প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে A, তাহলে এটা একটা কি ঘনবস্তু। যদি উক্ত নিমজ্জিত বস্তুর উপরিতল, অর্থাৎ এই যে এই উপরের সারফেসটা, ঠিক আছে, উপরের সারফেসটা কি হবে EFGH এবং আনুভূমিকভাবে তরলে মুক্ত তল হতে H গভীরতায় থাকে, অর্থাৎ আমাদের এই যে মুক্ত তল আছে, এই মুক্ত তল থেকে আমাদের এই যে এই উপরের যে তলটা আছে ঘনবস্তুর, এই তলের গভীরতা কত, H পরিমাণ। ঠিক আছে, H পরিমাণ। তাহলে এখন আমাদের কি বলছে, তবে বস্তুটির 6টি তলের প্রত্যেকটি তলেই তরলের চাপের কি বলবে, তরলের চাপ পড়বে। অর্থাৎ কি বলছে দেখো, বস্তুটাকে নিমজ্জিত করার ফলে কি হয়েছে, অবশ্যই তরল কি করবে, এই বস্তুর প্রত্যেকটা তলে উপরে নিচে সাইডে বামে ডানে সব জায়গায় কি করবে, চাপ পড়বে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তো একটা জিনিস, আমাদের এই সারফেসে অর্থাৎ পার্শ্বে যে তলগুলো আছে পাশাপাশি, সেই পাশাপাশি তলগুলোতে কি হবে, এই পাশ থেকে তরল যে পরিমাণে চাপ দিবে, আবার এই সাইডে তরল কি হবে, সম পরিমাণে চাপ দিবে না। তাহলে এই চাপ দিবে ধরো এইদিকে, এই চাপ দিবে এইদিকে, তাহলে একটা যদি পজিটিভ ধরি তাহলে অন্যটা কি হবে, নেগেটিভ, তাহলে দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এই পাশাপাশি চাপগুলোকে আমাদের হিসাব করতে হয় না। ঠিক আছে, অর্থাৎ এই পাশের তলে যে পরিমাণ চাপ আসবে, বিপরীত পাশের তলে আবার উল্টা দিক থেকে ওই পরিমাণই চাপ আসবে, দুইটা কাটাকাটি হয়ে যায়। তো আশা করতেছি বুঝতে পারছো। তাহলে কি বলবে দেখো, ফলে বিপরীত বল বা চাপের একটি আরেকটিকে নষ্ট করে দিবে, অর্থাৎ এই পাশে যে পরিমাণ বল ক্রিয়া করবে এইদিকে, অপর পাশে সমপরিমাণ বল ওর বিপরীত দিকে ক্রিয়া করার জন্য পাশাপাশি বলগুলো কেটে যায়। কিন্তু গভীরতা বৃদ্ধির সাথে সাথে EFGH তলের উপর নিম্নমুখী চাপ বাদেও ABCD তলের উপর ঊর্ধ্বমুখী বল বা চাপ ক্রিয়া করবে। তাহলে দেখো তো আমাদের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই যে উপরের পৃষ্ঠে কি হবে, একটা চাপ ক্রিয়া করবে। আবার এই পৃষ্ঠের নিচে যে পৃষ্ঠটা আছে, সেই পৃষ্ঠটা কি আরো নিচে অবস্থান করতেছে না পানির, তাহলে সেক্ষেত্রে কি হবে, নিচের পৃষ্ঠে আরো বেশি পরিমাণে তরলটা চাপ দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এটা এখন আমরা হিসাব করে দেখব যে এই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন কি হবে, এর হারানো ওজনের সমান কিনা। ঠিক আছে, তাহলে কি দেখো, নিম্নে উল্লেখিত চাপ অপেক্ষা ঊর্ধ্বমুখী বল অধিক হওয়ায়, তাহলে কি বলছে দেখো, উল্লেখ্য নিম্নমুখী চাপ অপেক্ষা ঊর্ধ্বমুখী বল অধিক হওয়ায় কঠিন বস্তু তরলে ভাসতে থাকবে, অর্থাৎ অতিরিক্ত ঊর্ধ্বমুখী বলই কি, প্লবতা। তাহলে উপর থেকে কি হচ্ছে দেখো তো, এই যে পানির উপরিতল থেকে উপরের যে পৃষ্ঠটা আছে সেটার গভীরতা যদি H হয়, তাহলে নিচের যে তলটা আছে সেটার গভীরতা কি হবে, সেটার গভীরতা কি হবে, এই যে এখান থেকে H প্লাস এই যে ঘনবস্তুর কি একটা ধারের দৈর্ঘ্য, তাহলে ধারের দৈর্ঘ্য কত দেওয়া ছিল A, তাহলে H প্লাস A হবে তলের গভীরতা। ঠিক আছে, অর্থাৎ নিচের তলের গভীরতা হবে H প্লাস A। তাহলে H গভীরতায় পানি উপরের পৃষ্ঠে যে পরিমাণে চাপ দিবে, H প্লাস A গভীরতায় কি অবশ্যই তার থেকে বেশি পরিমাণে চাপ ক্রিয়েট করবে, তাই না? তাহলে উপরে যে পরিমাণে বল দিবে, নিচে তার থেকে বেশি পরিমাণে বল বস্তুর উপর আসবে। ঠিক আছে, এই দুইটা বিয়োগ করে যে পরিমাণ বল পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। ঠিক আছে, এটাই তাহলে কি, প্লবতা। তাহলে এখন আসো আমরা বিষয়টাকে আরেকটু বিস্তারিত ভাবে লিখে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা কি বার করব, এখানে আমাদের এই যে উপরের যে পৃষ্ঠ আছে এই পৃষ্ঠে চাপের পরিমাণ, তাহলে এখানে আমরা লিখব ই, কি আমাদের উপরের পৃষ্ঠের নাম কি দেওয়া ছিল, EFGH। ঠিক আছে, EFGH পৃষ্ঠে চাপ কি হবে, পৃষ্ঠে চাপ কি হবে আমাদের, দেখো তো গভীরতা কি, আমাদের চাপের এখানে চাপের তীব্রতা কি হবে, আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে শিখে এসেছি চাপের তীব্রতা হচ্ছে রো না, ওমেগা H। ঠিক আছে, এখন তাহলে এর সঙ্গে কি হবে দেখো তো, এর সঙ্গে আমাদের ক্ষেত্রফল গুণ করে দিতে হবে, অর্থাৎ এই উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি গুণ করে দেয় তাহলে আমরা এখানে মোট চাপ পাবো, তাহলে এটা হবে হচ্ছে A²। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উপরের পৃষ্ঠের জন্য চাপের পরিমাণ পেয়ে গেলাম। এখন এর সঙ্গে যদি আমরা জি গুণ করে দিই তাহলে সেটা আমরা কিসে পাবো, বল হিসেবে বলতে পারবো যে এই পৃষ্ঠের ওপর আমরা পানি এই পরিমাণ বল দিচ্ছি। ঠিক আছে, তাহলে এর সঙ্গে আমরা জি গুণ করে দিলাম। ঠিক আছে, আর তোমাদের বইয়ে এই ওমেগাটাকে রো দ্বারা প্রকাশ করছে, তাহলে আমরাও রো দ্বারাই প্রকাশ করি। ঠিক আছে, রো দ্বারাই প্রকাশ করি। তাহলে এখন আসলে আমরা কি করলাম, EFGH পৃষ্ঠে চাপের পরিমাণ পেলাম। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব, এখন আমরা হিসাব করব হচ্ছে আমাদের এই যে নিচের যে তলটা আছে, অর্থাৎ বস্তুর নিচের যে তলটা আছে এই তলে পানি ঊর্ধ্বমুখে কি পরিমাণ বল দিচ্ছে সেটা বের করব। তাহলে ওই তলের নাম কি দেখো, ওই তলের নাম হচ্ছে ABCD। ঠিক আছে, ABCD পৃষ্ঠে চাপের পরিমাণ ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে
যেহেতু সেম তরলের মধ্যেই ডুবানো, তাহলে নিচে ওই একই পরিমাণই ঘনত্ব হবে তরলের। তাহলে এখানে আমাদের জাস্ট গভীরতাটা হবে এইচ প্লাস এ, অর্থাৎ উপর থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ। ঠিক আছে, তাহলে টোটালটা কত হবে? এইচ প্লাস এ। এর সঙ্গে আমাদের ক্ষেত্রফল নিচেরটা অবশ্যই এ স্কোয়ার হবে এবং জি এর সাথে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো তো কি দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে হলো রো এইচ এ স্কোয়ার জি, তারপর আমাদের দাঁড়াবে প্লাস রো কি হবে দেখো, রো এ কিউব জি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের চলে আসে। তাহলে এখন আমরা কি করব দেখো, আমরা দুইটা বিয়োগ করে দিব। তাহলে আমরা 2 নাম্বার, এটা ধরলাম 2 নাম্বার সমীকরণ এটা, আর এটা ধরলাম 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 2 মাইনাস 1 করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি 2 মাইনাস 1 করি তাহলে এখানে আমাদের আছে রো এ স্কোয়ার এইচ এ স্কোয়ার জি প্লাস রো এ কিউব জি, তাই না? এর সঙ্গে আমরা কি করব, বাদ দেবো হচ্ছে 1 নাম্বারটা। তাহলে এখানে রো এইচ এ স্কোয়ার জি, তাহলে দেখো এটা আর এটা কেটে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে রো এ কিউব জি। ঠিক আছে, তাহলে এই রো এ কিউব জি পরিমাণে কি হবে, আমাদের বস্তু ওজন হারাবে, এবং এই রো এ কিউব জি পরিমাণই হচ্ছে আমাদের কি, প্লবমান বল, অর্থাৎ প্লবতার পরিমাণ। ঠিক আছে, আবার যতটুকু পানি অপসারিত হবে সেটাকেও আমরা বলতে পারবো হলো, সরি ক্যামেরাটা একটু নড়ে গেছে, তাহলে সেটাকেও আমরা বলতে পারবো হলো কি, ওই রো এ কিউব জি পরিমাণ পানি অপসারিত হবে। ঠিক আছে, তাহলে আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখানে তিনটা জিনিস কিন্তু সেম, অপসারিত পানির ওজন এটাই, তারপরে বস্তু যতটুকু ওজন হারাবে সেটাও এটাই, আবার প্লবমান বলের পরিমাণও হচ্ছে এটাই, তিনটা সেম জিনিসই। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, এটা পাইলাম। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। দেখো আমরা রো ইজ ইকুয়াল টু, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, এম বাই আমরা জানি হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এই যে আমরা এটাকে কি করতে পারি, দেখো এম ইজ ইকুয়াল টু লিখতে পারি রো ভি। ঠিক আছে, তাহলে এখানে এ কিউব মানে কি, এ কিউব মানে হচ্ছে এই টোটাল বস্তুটার আয়তন না, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, ভি দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অথবা এই ভি কে আমরা এ কিউব লিখতে পারি, রো এ কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই রো এ কিউবের পরিবর্তে কি লিখতে পারবো, এম লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখি এম জি। ঠিক আছে, এখন আমরা এই বস্তুর ভরকে আমরা কি করব, বস্তুর ভরকে হচ্ছে আমরা ডাব্লিউতে কনভার্ট করবো, অর্থাৎ ওজনে কনভার্ট করবো। কিভাবে দেখো, আমরা জানি এম ইজ ইকুয়াল টু কি, সরি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এম জি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কি কি করতে পারি, এম ইজ ইকুয়াল টু লিখি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, ডাব্লিউ বাই জি। তাহলে এম এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো, ডাব্লিউ বাই জি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো ডাব্লিউ বাই জি, আর আগে থেকে একটা জি ছিল সেই জি, তাহলে এই জি আর এই জি কেটে গেল, তাহলে এখানে থাকলো ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এই প্লবমান বলের পরিমাণ হবে যতটুকু তরল এখান থেকে অপসারিত হবে সেই তরলের এই যে ওজনের সমান। ঠিক আছে, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? দেখো বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার হওয়ার কথা। অর্থাৎ এই বস্তুটা ডুবানোর ফলে বা বস্তুটা যদি সম্পূর্ণ নিমজ্জিত করা হয় তাহলে কি হবে, বস্তুর আয়তনের সমপরিমাণ পানি তো এখান থেকে বের হয়ে যাবে, তাই না? তাহলে ওই যতটুকু পানি বের হয়ে যাবে সেই পানির ওজনের পরিমাণই হচ্ছে আমাদের প্লবমান বল, বা সেটাকে আমরা কিভাবে বলতে পারি, আরো বলতে পারি যে বস্তুর হারানো ওজন বা অপসারিত পানির ওজন, এটাও বলতে পারি। ঠিক আছে, তিনটাই বলতে পারি। তাহলে এখন দেখো এখান থেকে আমরা ওই যে আগে যে একটা সূত্র দেখলাম যে বাতাসে ওজন করা, তারপরে তোমার হচ্ছে আমাদের হচ্ছে পানির মধ্যে ওজন করা, বিষয়টা আমরা দেখলাম না আগে? তাহলে ওখানে একটু আমরা এটার সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি। তাহলে বস্তুর প্রকৃত ওজন ছিল ওখানে ডাব্লিউ এবং পানিতে ছিল ডাব্লিউ1। ঠিক আছে, তাহলে হারানো ওজন কি হবে ভাইয়া, হারানো ওজন ডাব্লিউ মাইনাস ডাব্লিউ1। ঠিক আছে, এটাই তো আমাদের এই ডাব্লিউ, তাই না? এটাই কিন্তু এই ডাব্লিউ। তাহলে এখান থেকে আমাদের এটা ধরলাম ডাব্লিউ1, এটা ধরলাম ডাব্লিউ2। ঠিক আছে, এক্ষেত্রে বা ধরলাম ডাব্লিউ ধরলাম। ঠিক আছে, তাহলে এই প্রকৃত ওজন থেকে যদি আমরা হারানো ওজনটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা এই বস্তু কতটুকু ওজন হারাচ্ছে বা বস্তুর উপর প্লবমান বলের পরিমাণ পাবো। তাহলে এটাকে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, দেখো তো এখান থেকে আমরা পরিবর্তন করে লিখতে পারি না, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিরো, এটা কি আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো ভি রো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এখানে আমরা ভিরো কিভাবে লিখতে পারি, দেখো এটা সমান কিভাবে লিখবো, দেখো বস্তুটাকে যদি আমরা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত করি, তাই না? নিমজ্জিত করলে কি হবে, আমাদের বস্তু কর্তৃক পানি অপসারিত হবে। তাহলে সেই পানির আয়তন কি পরিমাণে হবে, অবশ্যই
আমাদের এই বস্তুর আয়তনের সমপরিমাণ হবে। অর্থাৎ ধরো একটা জায়গায় আমরা এই জায়গায় যদি এই আয়তনে যদি একটা বস্তুকে ডুবাই, তাহলে এখানে আগে কি ছিল, পানি ছিল, তাহলে পানির জায়গাটা যদি এই বস্তু দখল করে তাহলে সেই পরিমাণ পানি এখান থেকে কি পড়ে যাবে না, পড়ে যাবে কিন্তু। তাহলে বস্তুর আয়তনের সমপরিমাণ পানি এখান থেকে অপসারিত হবে, এবং সেই পানির সেই আয়তনের সঙ্গে যদি আমরা এখন রো দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে বস্তুর হচ্ছে এই যে হারানো ওজন বা প্লবতার পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো হারানো ওজন ইজ ইকুয়াল টু ভিরো। ঠিক আছে, এটা তোমরা মনে রাখো, এটা কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আমরা তোমাদের হচ্ছে এই যে প্লবতা সম্পর্কে, প্লবতার কেন্দ্র, তারপর মেটাসেন্ট্রিক হাইট, এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এখন আমরা দেখো এই প্লবতার কেন্দ্র, মেটাসেন্টার এবং মেটাসেন্ট্রিক হাইট সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আসো আমি প্লবতা সম্পর্কে আরেকবার বলি। প্লবতা হচ্ছে কোনো তরলে ডুবানো বস্তুকে ভাসিয়ে রাখার ক্ষমতাই হচ্ছে প্লবতা। অর্থাৎ যা বস্তু ডুবানো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। আচ্ছা, যেটা আমরা ইতিমধ্যেই দেখে আসলাম যে কোনো একটা বস্তুকে পানির মধ্যে যদি প্রবেশ করানো হয় তাহলে পানি নিচে থেকে, অর্থাৎ তরল পদার্থটা ওই বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, সেই বলটাই হচ্ছে প্লবতা, এবং এই ঊর্ধ্বমুখী বলের কারণেই হচ্ছে আমাদের বস্তু তরল পদার্থে বা বায়ু পদার্থে ভেসে থাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ঊর্ধ্বমুখী বলের পরিমাণ হবে বস্তু পানিতে ডুবানোর ফলে বা তরলে ডুবানোর ফলে ওই বস্তু কর্তৃক অপসারণকৃত আমাদের পানির পরিমাণের সমান। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা প্লবতা সম্পর্কে বুঝছি, আসো প্লবতার কেন্দ্র সম্পর্কে বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের এই প্লবমান বল যেটা আছে, এই বলটা ওই বস্তুর যে কেন্দ্র দিয়ে ক্রিয়া করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে প্লবতার কেন্দ্র। তাহলে দেখো, যে বিন্দুতে প্লবতা ক্রিয়া করে তাকেই প্লবতার কেন্দ্র বলে। অর্থাৎ এই বস্তুর যে বিন্দুতে আমাদের প্লবতার ওই প্লবমান বলটা ক্রিয়া করবে, যে বিন্দু দিয়ে, সেই বিন্দুটাই হবে হচ্ছে প্লবতার কেন্দ্র। কিছুটা আমাদের ওই যে আগের চাপ কেন্দ্রের মতো। ঠিক আছে, অর্থাৎ চাপ বলটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করতে ছিল সেটাই কি ছিল, চাপ কেন্দ্র। তাহলে প্লবমান বল যে বিন্দু দিয়ে ক্রিয়া করবে সেটা হবে কি, প্লবতার কেন্দ্র। ঠিক আছে, তাহলে এই প্লবতার কেন্দ্রটা সাধারণত ডুবানো অংশের ভর কেন্দ্র। অর্থাৎ বস্তুটা যতটুকু পানির মধ্যে ডুবানো থাকবে সেই ডুবানো অংশের ভর কেন্দ্রই হবে হচ্ছে আমাদের প্লবতার কেন্দ্র। তাহলে একটা জিনিস দেখো তো, আমাদের বস্তুটা যদি সম্পূর্ণ পানির মধ্যে নিমজ্জিত হয় এবং সেটা যদি আয়তাকার বস্তু হয় তাহলে সেটার ভর কেন্দ্র কই হবে, ওই বস্তুর যে ভর কেন্দ্র সেই ভর কেন্দ্রই হবে। তাহলে আয়তাকার বস্তুর একদম সেন্টারে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মাঝখানে অর্ধেকে কি থাকে, একদম মাঝখানে আমাদের ভর কেন্দ্রটা থাকে। অর্থাৎ এই দিক থেকে অর্ধেকে এখানে এবং এই দিক থেকে অর্ধেকে এখানে, তাহলে এই দুইটা যেখানে যায় মিলিত হবে সেখানেই হচ্ছে এর ভর কেন্দ্র থাকে। তাহলে এই বস্তু যদি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত থাকে বা তরলে নিমজ্জিত থাকে তাহলে ওই বস্তুর ভর কেন্দ্রই হবে হচ্ছে প্লবতার কেন্দ্র। আর যদি আংশিকভাবে ডুবে থাকে এবং আংশিকভাবে ভাসতে থাকে এরকম, তাহলে কি হবে দেখো, যতটুকু অংশ পানির মধ্যে ডুবে আছে ততটুকু অংশের ভর কেন্দ্র যেটা হবে সেটাই হবে প্লবতার কেন্দ্র। যেমন এই বস্তুর এখানে দেখো কিছু অংশ উপরে, কিছু অংশ পানির মধ্যে, তাহলে যতটুকু অংশ পানির মধ্যে আছে ওই অংশটার ভর কেন্দ্র ধরবো আমাদের এখানে। ঠিক আছে, যেহেতু আয়তাকার বস্তু তাহলে ডুবন্ত অংশের ভর কেন্দ্র নির্ণয় করব, সেই ভর কেন্দ্রটাই হবে কি, প্লবতার কেন্দ্র। ঠিক আছে, তো প্লবতার কেন্দ্র আশা করতেছি বুঝতে পারছো। এখন আসো মেটাসেন্টার বা মেটাসেন্ট্রিক হাইট, এই জিনিস দুইটা কি, এই জিনিস দুইটা সম্পর্কে একটু হালকাভাবে বোঝার চেষ্টা করি। তো দেখো, আমরা তোমরা অবশ্যই তো নৌকায় চড়ছো না, তো দেখবা যে নৌকায় তোমরা যদি একটু নড়াচড়া করো তখন নৌকাটা এদিক এদিক কি করে, এদিক এদিক দুলতে থাকে, তাই না? তো এই দোলার কারণে কি হয়, ওই নৌকাটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এদিক এদিক দুলতে থাকে। ঠিক আছে, যেমন তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা যদিও একটা জাহাজের মতো কিছু বোঝানো হয়েছে। এই যে নিচের দিকে দেখো, একটু মাথাটা বর্ধিত করে দেওয়া এরকম। তো জাহাজের মতো একটা জিনিসকে বোঝানো হয়েছে। এই জাহাজের উপর যদি আমরা কোনো একটা কারণে একপাশে বল প্রয়োগ করি, ঠিক আছে, বল প্রয়োগ করার ফলে কি হবে, জাহাজটা এভাবে দুলতে থাকবে, আর নৌকাটা এভাবে দুলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই দোলার সময় দেখা যাবে এই নৌকাটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একবার এদিক হচ্ছে একবার এদিক হচ্ছে, অর্থাৎ ওই বিন্দুটা কোনো ওঠানামা করতেছে না, ওই বিন্দু ওই জায়গাতেই আছে, জাস্ট ওই বিন্দুর সাপেক্ষে একবার এইদিকে হচ্ছে আর একবার এইদিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম যে এদিক ওদিক হচ্ছে এটাই হচ্ছে আমাদের, যে বিন্দু সাপেক্ষে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি, মেটাসেন্টার। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা পড়ি। তরল পদার্থে ভাসমান কোনো বস্তু একটি ক্ষুদ্র কৌণিক স্থানচ্যুতি ঘটালে, অর্থাৎ যদি আমরা বস্তুটাকে একটু ক্ষুদ্র কৌণিকভাবে বিচ্যুতি ঘটায়, অর্থাৎ কৌণিকভাবে যদি একটু হেলে দেই তাহলে কি হবে, বস্তুটা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দুলতে থাকে। তাহলে যে বিন্দুকে কেন্দ্র করে দুলতে থাকবে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের ওই ভাসমান বস্তুর মেটাসেন্টার। ঠিক আছে, তাহলে মেটাসেন্টার জিনিসটা কি আশা করতেছি ক্লিয়ার হয়েছে। এখন আসো মেটাসেন্ট্রিক হাইট কি সেটা বুঝি। তো মেটাসেন্ট্রিক হাইট হচ্ছে তোমার হচ্ছে কোনো ভাসমান বস্তুর ভর কেন্দ্র এবং মেটাসেন্টারের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি
আমাদের মেটাসেন্ট্রিক হাইট। অর্থাৎ ধরো কোনো একটা বস্তু যদি আমাদের পানির মধ্যে এভাবে ডুবন্ত অবস্থায় থাকে এবং এর মেটাসেন্টার যদি এখানে হয়, তাহলে এটা যদি জি হয় এবং এটা যদি এম হয়, তাহলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাই হবে হচ্ছে আমাদের কি মেটাসেন্টার। অর্থাৎ এই ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে আমাদের ধরো বস্তুর ভর কেন্দ্র হচ্ছে এখানে মাঝামাঝি একটা জায়গায়, আর মেটাসেন্টার ধরলাম এখানে। তাহলে মেটাসেন্টার এম আর জি হচ্ছে বস্তুর ভর কেন্দ্র। এই দুইটার মধ্যে যে ডিসটেন্স অর্থাৎ জিএম, এই জিএমই হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক হাইট। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, কোনো ভাসমান বস্তুর ভর কেন্দ্র এবং এর মেটাসেন্টারের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট, একে জিএম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আশা করতেছি মেটাসেন্টার সম্পর্কে তোমরা একদম ফুললি ক্লিয়ার হইতে পারছো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের চিত্রে যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এই বস্তুর সেন্টার। ঠিক আছে, অর্থাৎ ভরকেন্দ্র, এবং এই যে মেটা সেন্টারটা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা, এই যে জি এবং এম এর মধ্যবর্তী এই জিএমটাই হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক হাইট। ঠিক আছে, জিএমটাই কি মেটাসেন্ট্রিক হাইট। তো আশা করতেছি তোমরা মেটাসেন্টার, মেটাসেন্ট্রিক হাইট এবং হচ্ছে প্লবতার কেন্দ্র, প্লবতা, এগুলো সম্পর্কে একদম ফুল ক্লিয়ার হইতে পারছো। এখন আসো আমরা কি করব, এখন আমরা হচ্ছে তোমার হচ্ছে এই যে মেটাসেন্ট্রিক হাইট নির্ণয়ের যে সূত্র আছে, এই সূত্রটা আমরা প্রতিপাদন করব, করে আমরা ম্যাথ সমাধান করলে এই অধ্যায়টা শেষ। যদি অধ্যায়টা খুবই ছোট, আমি তোমাদের একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি যাতে বিষয়গুলো একদম ক্লিয়ার করে তোমাদের কাছে ক্লিয়ার হয়। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে এখানে খেয়াল করো, আমরা এই স্লাইডে এই মেটাসেন্ট্রিক হাইটের জন্য কি করব, আমরা সূত্র প্রতিপাদন করব। ঠিক আছে, তাহলে আসো শুরু করি। তো পরীক্ষামূলক সূত্রের সাহায্যে মেটাসেন্ট্রিক হাইট নির্ণয় করব। তাহলে সেজন্য আমাদের কিছু এখানে চিত্র আর্ট করতে হবে, বা এই টাইপের একটা চিত্র লাগবে। সেক্ষেত্রে দেখো আমরা চিত্রটাকে একটু ব্যাখ্যা করি। ধরো এটা একটা কোনো একটা ভাসমান বস্তু, যার হচ্ছে আমাদের ভর কেন্দ্র হচ্ছে জি। ঠিক আছে, এই যে জিটা হচ্ছে এখানে। ঠিক আছে, এখন জি যদি এখানে হয় তাহলে দেখো তো কি ঘটবে। জি যদি এখানে হয় তাহলে আমাদের বস্তুটির মেটাসেন্ট্রিক হাইট পরীক্ষামূলকভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মনে করি ভাসমান বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ, যেটা আমাদের এই যে একদম যদি আমরা বস্তুটা যদি একটু হেলে যায় তাহলে কি হবে, একদম এইভাবে নিচের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে না, একদম পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করবে, সেটার ওজন কত, ডাব্লিউ পরিমাণ। এরপর ভর কেন্দ্র যদি জি হয়, এরপর আমাদের বস্তুটির উপর এম ওজনের একটি ভ্রাম্যমাণ বস্তু এক্স দূরত্বে সরালে। ঠিক আছে, বিষয়টা আমি তোমাদের আরেকবার বলি। দেখো, এটা একটা বস্তু পানিতে ভাসমান অবস্থায় আছে। ঠিক আছে, এই বস্তুর যদি আমরা ভর কেন্দ্র জানা থাকে তাহলে আমরা একটা পরীক্ষার মাধ্যমে কি করতে পারবো, এই বস্তুর মেটাসেন্ট্রিক হাইটটা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে, দেখো, এই বস্তুর আমাদের কি করতে হবে, এই বস্তুটাকে বস্তুর উপর ধরো যে কোনো একটা ভর আমরা এখান থেকে এখানে স্থানে, এই স্থানে কি করলাম, সরালাম। ঠিক আছে, তাহলে কি হবে, বা এই স্থান থেকে এই স্থানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এই বস্তুটা কি হবে, এদিকে একটু নিচের দিকে নেমে যাবে না, এদিকে কিন্তু একটু হেলে যাবে। ঠিক আছে, তাহলে তখন কি হয়ে যাবে, এটা এদিকে একটু ঘুরে যাবে বস্তুটা। ঠিক আছে, তাহলে এর ফলে কি হবে, আমাদের বস্তুটা দুলতে থাকবে। তাহলে তখন আমাদের এই এম বিন্দুকে কেন্দ্র করে দুলতে থাকবে, তাই না, মেটাসেন্ট্রিক যে বিন্দুর মেটাসেন্টার যেটা আছে। তাহলে আমরা এখন এই বিষয়টার উপর ভিত্তি করে কি করব, সূত্রটা প্রমাণ করব। তাহলে বস্তুটা যখন এইদিকে হেলে যাবে, ঠিক আছে, আমরা যদি ধরো এরকম করে দেখাই একটু জিনিসটাকে, ধরো এই যে এই অবস্থায় ছিল, এটা হালকাভাবে এভাবে হেলে গেল। ঠিক আছে, এভাবে হেলে গেল। ঠিক আছে, তাহলে আমাদের বলটা কি করবে, এইদিকে ক্রিয়া করবে, এইদিকে চলে যাবে ডাব্লিউ। কারণ কি, বল সবসময় অবশ্যই পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করবে ভরটা। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একটা কোণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে থিটা। থিটা পরিমাণ কোণ সৃষ্টি হবে ধরলাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হবে, দেখো তো এখানে আমাদের বলা আছে যে, এখানে দেখো কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে যে জিএম হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট, ডাব্লিউ হচ্ছে ভাসমান বস্তুর ওজন, এম হচ্ছে ভ্রাম্যমাণ বস্তুর ভর। অর্থাৎ জাহাজের উপর ধরলাম কোনো একটা ভরকে আমরা এদিক ওদিক সরাচ্ছি, সেই জন্য জাহাজটা এদিক ওদিক কি হচ্ছে, দুলতেছে। ঠিক আছে, এরপরে জিরো না, এটা থিটা। হ্যাঁ, ভ্রাম্যমাণ বস্তুর স্থানচ্যুতির কারণে সৃষ্ট কোণ, অর্থাৎ এখানে আমাদের ভ্রাম্যমাণ বস্তুটা এদিক ওদিক সরালে কি হবে, জাহাজটা দুলতে থাকবে। এখন তোলার ফলে কি হবে, এদিকে যখন হেলে যাবে তখন বস্তুর ভরটা আমাদের কি হবে, এদিকে কেন্দ্র বরাবর ক্রিয়া করবে, কিন্তু এই অক্ষটা এদিকে কি হবে, সরে যাবে, তাই না। তাহলে এখানে আমাদের একটা কোণ সৃষ্টি হবে, সেটা হবে হচ্ছে থিটা পরিমাণে। ঠিক আছে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো থিটা কোণটা। এরপর আছে এক্স হচ্ছে ভ্রাম্যমাণ বস্তু সরণ, অর্থাৎ আমরা উপরে যে ভরটাকে এদিক ওদিক সরানোর ফলে জাহাজটা দুলবে, সেই ভরটা কতটুকু ডিস্টেন্সের মধ্যে সরণ ঘটাবো, সেটার দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে, এখন তাহলে দেখো আমরা কি করব, মোমেন্ট নিব, এখানে মোমেন্ট নিয়ে এই আমরা চিত্রটাকে সমাধান করব। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখো আমরা কি করব, এই মেটা সেন্টার যে আছে, এই সেন্টার থেকে আমরা এই জাহাজের ওজন এবং যে বস্তুটাকে আমরা এদিক ওদিক সরাচ্ছি, এই দুইটা
বস্তুর ওজনের কি নিব, মোমেন্ট নিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো জাহাজের ওজন, আমরা এখানে দেখো জিনিসটা কি বলা আছে, এখানে একটা জিনিস চিত্রে দেখো কি বলা আছে, এম বিন্দুতে ডাব্লু দ্বারা সৃষ্ট মোমেন্ট একই বিন্দুতে ভ্রাম্যমাণ বস্তু এম দ্বারা এম ভর দ্বারা সৃষ্ট মোমেন্টের সমান। অর্থাৎ আমাদের এই জাহাজের যে ওজন আছে এই এম বিন্দুর সাপেক্ষে এই ওজন যে মোমেন্ট সৃষ্টি করবে, আমাদের এই এম বিন্দুর সাপেক্ষে আবার আমাদের কি হবে, এই ভ্রাম্যমাণ বস্তু যে মোমেন্ট সৃষ্টি করবে এই দুইটা মোমেন্ট কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা মোমেন্ট বের করে যদি আমরা ইকুয়াল করে সমাধান করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পাবো, আমাদের কাঙ্ক্ষিত মেটাসেন্ট্রিক হাইটটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে একটা জিনিস দেখো, এই এম বিন্দুর সাপেক্ষে যদি এখানে ডাব্লু বল থাকে এখানে, তাহলে এই এম বিন্দু থেকে ডাব্লু বলটা কতটুকু দূরে আছে, এই যে এই বাহু সমপরিমাণ দূরে আছে না, এই বাহু সমপরিমাণে, এই বাহু সমপরিমাণে দূরে আছে না, দূরে আছে কিন্তু, অর্থাৎ এই যে জি প্রাইম পরিমাণ দূরে অবস্থান করতেছে এম থেকে। তাহলে এখানে যদি আমরা মোমেন্ট নেই, মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই এম থেকে লম্ব দূরত্বটা বার করবো কিভাবে, দেখো এখানে আমাদের একটা কি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমি একটু এখানে বড় করে ড্র করি, তাহলে বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পারবা। ধরো এই যে এরকম ত্রিভুজ, তাহলে এখানে আমাদের এই জি প্রাইম বাহুটা কিভাবে নিব, দেখো আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে জিএম বাহু। ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এটা কিন্তু আমাদের জিএম বাহু, আর এটা হচ্ছে আমাদের জি প্রাইম বাহু, এটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক করব কিভাবে, দেখো তো এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে জি প্রাইম আর নিচে আমাদের আছে হচ্ছে জিএম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই জিএমটাকে এই পাশে পার করে দেব, তাহলে কিন্তু আমরা এই জি প্রাইমের মানটা পেয়ে যাব। দেখো আমরা কিন্তু এম থেকে এই ডাব্লু বলের লম্ব দূরত্বটা কিন্তু তাহলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এর সঙ্গে গুণ হবে কি জিএম গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ডাব্লু বলের জন্য মোমেন্ট হবে, ডাব্লু বলের বা ওজনের, জাহাজের ওজনের মোমেন্ট কি হবে, মোমেন্ট ইজ ইকুয়াল টু হবে হলো ডাব্লু জিএম ট্যান থিটা। ঠিক আছে, এখন তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখানে কি বলা ছিল, এই যে ডাব্লু বল দ্বারা যে মোমেন্ট সৃষ্টি হবে সেটা আমাদের এই জাহাজের উপর ভ্রাম্যমাণ বস্তুর মোমেন্টের সমান হবে। তাহলে এম বস্তুর মোমেন্ট ইজ ইকুয়াল টু হবে হলো, দেখো এম বস্তুটা এই যে এখান থেকে এই যে এই দূরত্বে কি করতেছে, যাওয়া আসি করতেছে, স্মরণ করতেছে, তাহলে এর মোমেন্ট হবে কি এম ইন্টু যতটুকু দূরত্বে স্মরণ হচ্ছে তার দূরত্ব। তাহলে এখানে এক্স দূরত্বে এটার কি হচ্ছে, মোমেন্টটা বস্তুটা নড়ানড়ি করতেছে বা সরাসরি করতেছে, একবার এখানে নেওয়া হচ্ছে একবার এখানে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে, জাহাজটা ওই বলের জন্য এদিক এবং এদিক দুলতেছে। তাহলে এই বল গুণন ওই দূরত্বটা গুণ করে দিলে আমরা কি পাবো, এম বলের জন্য মোমেন্ট পাবো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এখানে এই দুইটাকে আমরা সমান লিখবো। তাহলে শর্ত মতে আমরা এই যে এখান থেকে এই অনুযায়ী কি লিখবো, ডাব্লু জিএম ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এখানে আমাদের জিএম ইজ ইকুয়াল টু হবে এম এক্স ডাব্লু ট্যান থিটা। দেখো আমাদের এটা কিন্তু আমাদের মেটাসেন্ট্রিক হাইটের সূত্র আছে, তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এটাকে প্রমাণ করে দিব। তো আশা করতেছি প্রমাণটা তোমরা বুঝতে পারছো, যারা যদি না বুঝে থাকো তাহলে ক্লাসটা আরেকবার রিপিট করো। এখন আমরা এর পরবর্তীতে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধানে চলে যাবো এবং খুবই সহজ এই প্রশ্নগুলো আমরা জাস্ট একটু বুঝলেই সবগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথ শুরু করি।